আমার প্রিয় ভাই বোনদের স্বীকৃত অর্পিত ক্লাসেসে স্বাগত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আপকামিং আরআরবি এনটিপিসি গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি পরীক্ষাগুলোকে লক্ষ্য রেখে প্রিভিয়াস ইয়ার আরআরবি গ্রুপ ডি 18/8/2022 শিফট 1-এর জিকে বা জিএস প্রশ্নগুলি ডিটেলসে আজকের ক্লাসে আলোচনা করা হলো। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি থেকে তোমরা একটা ধারণা করতে পারবে যে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং সঙ্গে প্রিভিয়াস প্রশ্নগুলো করে গেলে প্রচুর প্রশ্ন তোমরা হুবহু কমন পাবেই। যেহেতু প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই খাতায় প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই কপি করে নিও। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে এই ক্লাসটির পিডিএফ সংগ্রহ করতে পারো। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে গ্রামসভাকে পঞ্চায়েত রাজ ব্যবস্থার ভিত্তি হিসেবে বর্ণনা করা হয়েছে? উত্তর ৭৩তম। ভারতের সংবিধানের ৭৩তম সংশোধনীতে গ্রামসভাকে পঞ্চায়েত রাজ ব্যবস্থার ভিত্তি হিসেবে বর্ণনা করা হয়েছে, যাতে রাজ্য আইনসভাগুলি দ্বারা এটির ওপর অর্পিত কার্যাবলী এবং ক্ষমতাগুলি সম্পাদন করা হয়। সংবিধানের ৭৩তম সংশোধনী আইন ১৯৯২ সংবিধানের ১৬টি ধারা এবং একাদশ তফসিলের সমন্বয়ে একটি নতুন অংশ 9-এ যুক্ত করা হয়েছে। ২ নম্বর প্রশ্ন, ১৯৫০ সালের মূল সংবিধানে প্রধান বিচারপতি এবং কতজন বিচারক সহ একটি সুপ্রিম কোর্টের কল্পনা করা হয়েছিল এবং ড্যাশ যে সংখ্যা বাড়াতে সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল? উত্তর ৭। ১৯৫০ সালের সংবিধানে একজন প্রধান বিচারপতি এবং ৭ জন বিচারপতি সহ একটি সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছিল। সংসদ ১৯৫০ সালের ৮ জন থেকে ১৯৫৬ সালে ১১ জন, ১৯৬০ সালে ১৪ জন, ১৯৭৮ সালে ১৮ জন, ১৯৮৬ সালে ২৬ জন, ২০০৯ সালে ৩১ জন এবং ২০১৯ সালে ৩৪ জন বিচারকের সংখ্যা বৃদ্ধি করে। ৩ নম্বর প্রশ্ন, এক অশ্ব ক্ষমতা সমান সমান কত? উত্তর ৭৪৬ ওয়াট। অশ্ব ক্ষমতা হল ক্ষমতার সাধারণ একক, অর্থাৎ যে হারে কাজ করা হয়। ৪ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের ৫১A অনুচ্ছেদের অধীনে পড়ে? উত্তর মৌলিক কর্তব্য। নাগরিকদের মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের ৫১A অনুচ্ছেদে দেওয়া আছে। শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এইগুলি সংবিধানে যুক্ত করা হয়েছিল। প্রথমে 10টি মৌলিক কর্তব্য ছিল। ২০২০ সালে ৮৬তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলির সংখ্যা ১১টি করা হয়েছে। ৫ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানটি ভারতের ভূতাপীয় শক্তির জন্য একটি ব্যবহারিক স্থান? উত্তর মণিকরণ। হিমাচল প্রদেশের মণিকরণের কাছে পার্বত্য উপত্যকা ভূতাপীয় শক্তি ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়। মণিকরণে ৫ মেগাওয়াট ক্ষমতার একটি পরীক্ষামূলক জিও থার্মাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। ৬ নম্বর প্রশ্ন, একটি ছেলে একটি লেন্স ব্যবহার করে একটি পর্দায় একটি দূরবর্তী বস্তুর একটি তীক্ষ্ণ চিত্র ফোকাস করে। লেন্স এবং পর্দার মধ্যে দূরত্ব প্রায় ড্যাশের সমান। উত্তর এফ এর সমান। লেন্সের কেন্দ্র থেকে কেন্দ্রবিন্দু দূরত্বকে ফোকাল দৈর্ঘ্য অর্থাৎ এফ বলা হয়। একটি লেন্সের পাওয়ার পি এর কেন্দ্রিক দৈর্ঘ্যের বিপরীত হিসাবে নির্ধারিত হয়। ৭ নম্বর প্রশ্ন, একটি এসি জেনারেটর কোন নীতিতে কাজ করে? উত্তর তড়িৎ চুম্বকীয় আবেশের ওপর কাজ করে। এসি জেনারেটর ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশ নীতির ওপর কাজ করে। এসি জেনারেটর একটি মেশিন যা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করে। ৮
8 নম্বর প্রশ্ন, পোঙ্গল উৎসবে নিম্নের উল্লেখিত কোন দেবতার পূজা করা হয়? উত্তর, সূর্য দেবতার পূজা করা হয়। পোঙ্গল তামিলনাড়ুর ফসল কাটার উৎসব, যা হিন্দুরা উৎসর্গ করে সূর্য দেবতাকে। এই সময় মকর সংক্রান্তির দিনে পালিত হয়। এই সময় অনেক আঞ্চলিক নামে ভারত জুড়ে পালিত হয় বিভিন্ন ফসল কাটার উৎসব। 9 নম্বর প্রশ্ন, অবতল লেন্সের প্রধান ফোকাসে একটি বস্তু স্থাপন করা হয়। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি গঠিত চিত্রের বৈশিষ্ট্যগুলিকে উপস্থাপন করে? উত্তর, অসৎ এবং অত্যন্ত খর্বিত। অবতল লেন্স দ্বারা গঠিত চিত্রগুলি সর্বদা সমশীর্ষ, অসৎ এবং বস্তুর চেয়ে ছোট হয়। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? উত্তর, এ এবং সি দুটোই ঠিক। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পুনরুৎপাদনের জন্য স্পোর ব্যবহার করে? উত্তর, ফার্ন। ফার্ন স্পোর তৈরি করে প্রজনন করে। স্পোরগুলি শক্ত প্রতিরক্ষামূলক আবরণ সহ কাঠামোযুক্ত। এটি কঠোর পরিস্থিতিতে স্পোরটিকে থাকতে সাহায্য করে। ফার্ন স্পোরগুলি সেরি নামক দেহ দ্বারা উৎপাদিত হয়। যখন স্পোরগুলি অনুকূল পরিস্থিতি খুঁজে পায় তখন তারা একটি নতুন উদ্ভিদে পরিণত হয়। 12 নম্বর প্রশ্ন, কোন সমাজ সংস্কারক 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং সতীদাহ, বাল্যবিবাহ এবং সামাজিক বিভাজনের মতো প্রথার বিরোধিতায় অগ্রণী ভূমিকার জন্য বিখ্যাত হয়েছিলেন? উত্তর, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় এবং দেবেন্দ্রনাথ ঠাকুর 1828 সালে 20 আগস্ট কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায় ভারতের জাতীয়তাবাদের জনক নামে পরিচিত। 13 নম্বর প্রশ্ন, কিভাবে এবং কখন অক্সিজেন উদ্ভিদের বর্জ্য পণ্য হিসেবে উৎপাদিত হয়? উত্তর, দিনের বেলায় সালোক সংশ্লেষের সময়। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হেক্সেনের সম্ভাব্য আইসোমার নয়? উত্তর, 2 ইথাইল পেন্টেন। হেক্সেন একটি জৈব যৌগ, আণবিক সূত্র C6H14। সুতরাং 6টি কার্বন পরমাণু সহ একটি সরল শৃঙ্খল অ্যালকেন। 2 ইথাইল পেন্টেনে C7H16 সহ 7টি কার্বন পরমাণু রয়েছে। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের আর্থিক বাজেটের অন্তর্ভুক্ত নয়? উত্তর, ঋণ নিয়ন্ত্রণ। সরকারের কেন্দ্রীয় বাজেটের নথিতে কেন্দ্রীয় সরকার রাজস্ব ঘাটতি, প্রাথমিক ঘাটতি, রাজস্ব ঘাটতি দেখায়। 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন উপাদানটি সবচেয়ে বেশি বিক্রিয়াশীল? উত্তর, ক্যালসিয়াম। প্রশ্নে দেওয়া অপশনগুলির মধ্যে ক্যালসিয়াম হল সবচেয়ে বিক্রিয়াশীল ধাতু। বিক্রিয়াশীল সিরিজের নিচে যাওয়ার সময় একটি উপাদানের বিক্রিয়াশীলতা হ্রাস পায়। বিভিন্ন ধাতুর বিক্রিয়া পরপর এখানে দেওয়া হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, কপার। এখানে দেখো মেটাল দেওয়া হচ্ছে, কিছু মেটাল এবং সেগুলি কীভাবে রিয়েক্টিভ হয় সেগুলো দেওয়া হচ্ছে। ভেরি রিয়েক্টিভ, ফেয়ারলি রিয়েক্টিভ এবং নট রিয়েক্টিভ। এখানে ভেরি রিয়েক্টিভের মধ্যে পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম এবং ক্যালসিয়াম পড়ে। আর ফেয়ারলি রিয়েক্টিভের মধ্যে ম্যাগনেসিয়াম, কার্বন, জিঙ্ক, আয়রন পড়ে। আর নট রিয়েক্টিভের মধ্যে হাইড্রোজেন, কপার পড়ে। এগুলো তোমরা অবশ্যই খাতায় কপি করে রেখো। 17 নম্বর প্রশ্ন, গ্রামীণ পরিকাঠামো উন্নত করার জন্য ভারত সরকার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে ভারত নির্মাণ শুরু করেছিলেন? উত্তর, 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ভারত সরকার 2005 থেকে 9 4 বছরের মেয়াদে বাস্তবায়নের জন্য 2005 সালে ভারত নির্মাণের অধীনে একটি সময় সীমাবদ্ধ পরিকল্পনা চালু করেছিল। এই স্কিমটি চালু হয়েছিল 16ই ডিসেম্বর 2005 সালে। 18 নম্বর প্রশ্ন, 2022 সালের জুন পর্যন্ত ভারতীয় সংবিধানের 8ম তফসিলে মোট কতগুলি ভাষা রয়েছে? উত্তর, 22টি।
এখানে একটা টেবিলের আকারে ভারতের যে 22টি ভাষাগুলোকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই তোমরা একটু কপিতে লিখে রেখো, কপি করে রেখো কোনো খাতাতে। উনিশ নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত ভারতের কোন রাজ্যে ম্যানগ্রোভ বন রয়েছে? উত্তর পশ্চিমবঙ্গ। ভারতের ম্যানগ্রোভ বনগুলি পশ্চিমবঙ্গ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গোয়া, কেরালা, কর্ণাটক, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। 2097 বর্গ কিলোমিটার ম্যানগ্রোভ এলাকা নিয়ে পশ্চিমবঙ্গে ভারতের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অঞ্চল রয়েছে। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বাস্তুতন্ত্রের এক জৈব উপাদান নয়? উত্তর মাটি। একুশ নম্বর প্রশ্ন, কয়লা ও পেট্রোলিয়াম সংরক্ষণের জন্য নিচের কোনটি করা উচিত? উত্তর এয়ার কন্ডিশনিংয়ের অতিরিক্ত ব্যবহার না করা। আজকের 22 নম্বর এবং শেষ প্রশ্ন, ডোবেরেইনার এর ত্রয়ী অবদান কী ছিল? উত্তর পরমাণু ভরের সাথে মৌলগুলির বৈশিষ্ট্যগুলিকে যুক্ত করার প্রথম প্রচেষ্টা। পর্যায়ক্রমিক সারণীর ইতিহাসে ডোবেরেইনারের ট্রয়াডগুলি তাদের ভৌত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে উপাদানগুলিকে কিছু যৌগিক ক্রম এবং সেটে সাজানোর একটি প্রাথমিক প্রচেষ্টা ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।